13 জানুয়ারি বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। অমিক্রন নিয়ন্ত্রণে বিধিনিষেধ শুরু, এখনও উদাসীন মানুষ। করোনা শনাক্তের হার বেড়ে 12%-এর উপরে, 12 জনের মৃত্যু। শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার। ভোটের পরিবেশ নিয়ে আইসি খুশি হলেও তৈমুরের অসন্তোষ। তথ্য প্রযুক্তি আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। করোনা সংক্রমণ ঠেকাতে 11 দফা বিধিনিষেধের আরোপের প্রথম দিনেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন বেশিরভাগ রাজধানীবাসী। এদিকে 4.5 মাস পর আবারও 3,000 ঘর ছাড়িয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। 3 মাস পর মৃত্যু বেড়ে পৌঁছেছে 2 অঙ্কের ঘরে। এসব নিয়ে কথা বলতে বাড্ডা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির, এবং পরিবার থেকে আমাদের সাথে আছেন চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জনাব কবির, আপনার কাছে এই বিষয়টা আমি জানতে চাচ্ছি যে যদি আমরা বলি অনেকেই বলছেন যে বাংলাদেশে করোনার তৃতীয় ঢেউয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। যদি এটা হয়েও থাকে, আবার এটাও বলা হচ্ছে যে এখন যে অমিক্রন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে সেটাতে খুব একটা এটা সিভিয়ার না, এটাও বলা হচ্ছে। তারপরেও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কি এখন প্রস্তুত হয়েছে কিনা? কারণ প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময় যে একটি অসঙ্গতি দেখা দিয়েছিল, হসপিটাল বেড পাওয়া যাচ্ছিল না, অক্সিজেনের সংকট ছিল, এই সংকটগুলো কাটিয়ে উঠতে কি পারবে এখন? দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, গত 2 মাস ধরেই কিন্তু আমরা যেটি বারবার বলার চেষ্টা করছি, এবং আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি মনে হয় শতবার এসেছি, বারবারই বলেছি, এবং আপনারা খুব দায়িত্বশীল ভূমিকা পালন করেন যে এই মানুষকে সতর্ক করবার জায়গায়। দেখুন, প্রথম থেকেই বলতে বলতে এখন কিন্তু আপনি যেটা বললেন যে ইনফরমেশন, এটি আমারই পাঠানো, 12 উপরে যেটি হয়েছে, প্লাস 3000 এর উপরে এফেক্টেড, প্রতিদিন কিন্তু এটি বাড়ছে। আর যেই রং মেসেজটি দেয়া হচ্ছে যে এটি সেরকম ভয়ানক নয়, এই মেসেজটি ড্যামেজিং আমি মনে করি। কারণ আচ্ছা, হচ্ছে যে এই জন্য there is nothing called mild moderate severe, কারণ এই ভেরিয়েন্ট যাকে কিল করবে তাকে কিল করবেই। তা আপনি যাদের কোমরবিডিটি রয়েছে বা যাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে তারা তো মারা যাচ্ছে। এই যে 12 জন মারা গেছে বললেন, এতদিন তো আমাদের মৃত্যুর রেট বেশি ছিল না, আজকে এটি 2 অঙ্কে দাঁড়িয়েছে। তা আমরা কি আরেকটি বড় ধরনের বিপর্যয় দেখতে চাই? আমার মনে হয় যে জনগণেরকে সতর্কতার জায়গাটায় কোন রকম মিস ইনফরমেশন দেওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে যে এটি যেহেতু সংক্রমণের হার অনেক বেশি, ডেল্টার চেয়ে অনেক অনেক গুণে বেশি, তো যে কারণে গতবারে যে পরিমাণ আক্রান্ত হয়েছিল এবারে তার চেয়ে অনেক বেশি লোক আক্রান্ত হবে। অনেক বেশি লোক যদি আক্রান্ত হয় আর অ্যাডমিশন রেট যদি তার চেয়ে অর্ধেকও হয়, আপনি তো হাসপাতালে জায়গা হবে না। কারণ চিকিৎসা ব্যবস্থা দেওয়ার তো একটা সক্ষমতা রয়েছে আমাদের, দেয়ার ইজ এ লিমিট। আপনি রাতারাতি তো দেখুন, একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি আইসিইউ স্পেশালিস্ট থেকে বলে ডক্টর বলেন বা পদায়ন হোক, অনেক কিছু কাজ করা হয়েছে, অনেক রিস্ক নিয়ে কোনো রকম না করে অ্যানাস্থেসিয়ার কনসালটেন্ট থেকে শুরু করে অক্সিজেনের সক্ষমতা বাড়ানো হয়েছে, তারপর আমাদের আইসিইউ বেডের সংখ্যা বাড়ানো হয়েছে, ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সর্বদিকে আপনি প্রস্তুত থাকলেও যদি এইভাবে ঊর্ধ্বমুখী হয়, আমাদের পক্ষে এটি কোনোভাবেই সম্ভব হবে না। তাই আমি খুব পরিষ্কার বলতে চাই, চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার সক্ষমতার জায়গায় আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, কিন্তু দিস মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আজকে কেন আমাকে এই আপনার এই সাবধান, গত 2 বছর ধরে তো আমরা শুনছি, আজকে মোবাইল কোর্ট নামাতে হয়েছে, আইন করতে হচ্ছে, বাধ্য করতে হচ্ছে। তা আমরা কি আসলে আমাদের দায়িত্বের জায়গায় এত দায়িত্বহীন হয়ে গেলাম? প্রতিদিনই আমরা খবর পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু আমরা কোন রকম সতর্কতা দেখছি না। তো জি এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় যে এই মুহূর্তে যদি এটি লাগাম ধরে না রাখা যায়, জি কালকে আরো বেশি বাড়বে, তারপর আরো বেশি বাড়বে। এটি একটি অনেক অনেক টর্নেডোর ধন্যবাদ, মতো। ধন্যবাদ জনাব আহমেদুল কবির। আমি আপনার কাছে ফিরে আসবো। ডাক্তার লিয়াকত আলী, আপনার কাছে এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন যে অমিক্রন করোনা মহামারী ইতি টানতে পারে, তবে তার আগে এটি ব্যাপকভাবে ছড়াবে। বিষয়টা আসলে একটু আপনার কাছে জানতে চাই, সত্যি আপনি একমত কিনা যে অমিক্রনের মাধ্যমেই কি আসলে ছড়াবে, করোনা ভাইরাস শেষ হয়ে যাবে কিনা?
ধন্যবাদ আপনাকে। আপনার কথা আমার খুব অস্পষ্ট শুনছি, কিন্তু তারপরেও যেটুকু বুঝেছি যে ওমিক্রনের সঙ্গে মহামারীর সম্পর্ক এবং সমাপ্তির সম্পর্ক। দেখুন, করোনা ভাইরাস মাঝে মাঝেই চমক দিচ্ছে। আসলে হঠাৎ হঠাৎ করে এত অপ্রত্যাশিত ঘটনা ঘটছে যে কোনো কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, ওমিক্রনের সঙ্গে হতে পারে যে এখানে যে ধরনের তীব্রতার সঙ্গে যে সম্পর্ক, সেটি হতে পারে যে তা যদি প্রতিরোধ ক্ষমতার জন্ম দেয় এবং এটা বিভিন্ন জাতিতে জাতিতে ভিন্নভাবে জন্ম দিতে পারে, হতে পারে যে এটা এন্ডেমিক। কিন্তু এটা এন্ডেমিক অর্থে অঞ্চল এবং গোষ্ঠী ভিত্তিক এক ধরনের রোগে পরিণত হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেটা অধ্যাপক আহমেদুল কবির বললেন, যে এখনও কিন্তু তাই বলে প্যান্ডেমিক শেষ হয়ে যায়নি, মহামারী শেষ হয়ে যায়নি। মহামারী কোন দিকে রূপ নেবে তার কিছু ধারণা হচ্ছে যে হ্যাঁ, গোষ্ঠী এবং অঞ্চল ভেদে এটা ভিন্ন ভিন্ন রূপ নিতে পারে, যেটা ঘটেছে অন্য করোনা ভাইরাসের ক্ষেত্রেও। কিন্তু এখন পর্যন্ত আমাদের ধরে নিতে হবে যে এটা অপ্রত্যাশিত রূপ নিতে পারে, এবং এখন যদি সংক্রমণ বেশি হয় তখন হঠাৎ করে আবার একটি, যেটাকে বলে মিউটেশন হতে পারে, যে মিউটেশনটা আবার কঠিন দিকেও যেতে পারে। আর এছাড়া আরেকটি বিষয় যেটি তিনি বললেন, এটা হচ্ছে সত্যিকার একটা খুব ভাবার মতো বিষয়, যে আমাদের সংখ্যা যদি অজস্র হয়ে যায়, যেমন আগে যদি 10 জনে একজন ধরুন তীব্র হতো, এখন যদি 100 জন হয় তাহলে কি হবে? ওই 1% হলো একজন তো ক্ষতিগ্রস্ত হবেই। সুতরাং সংখ্যার দিক থেকে কিন্তু অনেক বেশি এটা। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে এই কারণে যে সংখ্যাটা যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতাকে ছাপিয়ে যায়, তখন কিন্তু আবার একই ঘটনা ঘটবে। তাই আমাদের এই করোনা ভাইরাসের গতি প্রকৃতি আসলে একদিকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে গতি প্রকৃতিকে অনুধাবন করে, যাতে সংক্রমণের সংখ্যা যথাসম্ভব ফ্ল্যাট রাখা যায়। তার জন্য যা নীতি নিয়ম একটা দেশে প্রযোজ্য হবে সেগুলোকে যথাসম্ভব বাস্তবায়ন করতে হবে। জনসম্পৃক্ততা তৈরি আছে, জনগণকে সম্পৃক্ত হতে হবে, কিন্তু একই সঙ্গে আবার নজর রাখতে হবে যে আমাদের জনগোষ্ঠীতে এটি কি ধরনের গতিবিধি লাভ করছে। কারণ আমরা যা বুঝতে পারছি যে সাউথ আফ্রিকাতে যেমন খুব দ্রুত পিক হয়ে আবার নিচে নেমে গেল, আবার অন্যদিকে যেমন পশ্চিমা বিশ্বে এটি আরেক ধরনের চিত্র দিচ্ছে, আবার আমেরিকা এবং ইউরোপেও কিন্তু ভিন্ন চিত্র দিচ্ছে। সুতরাং এই যে চিত্রগুলো যখন ভিন্ন ভিন্ন, তখন আমাদের দেশে, বিশেষ করে আমাদের এবং পশ্চিমবঙ্গে, দেখুন পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 32% রেট অফ পজিটিভিটি, সেখানে কিন্তু মৃত্যুহার বাড়ছে। সুতরাং আমাদেরকে যেটা পশ্চিমবঙ্গ এবং আমরা মিলিয়ে আমাদের একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই জেনেটিক ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে আমরা কিন্তু বলতে পারবো যে আসলে আমাদের পরবর্তীতে কোন ধরনের যে ভেরিয়েন্টটা কোন দিকে রূপ নিচ্ছে, আমাদের এন্ডেমিসিটি কেমন হবে, আমাদের অঞ্চল ভিত্তিক, আমাদের জনগণ ভিত্তিক, আমাদের প্রতিরোধ ক্ষমতা কেমন জন্মাবে, আমাদের কি ধরনের ভ্যাকসিন লাগবে, আমাদের কি ধরনের প্রস্তুতি ভবিষ্যতে লাগবে। কিন্তু বর্তমানে আমাদের ধরেই নিতে হবে যে এটি আরেকটি তৃতীয় ওয়েভ আসছে। সেই তৃতীয় ওয়েভের জন্য আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে সরকার এবং জনগণ এবং সবাইকে মিলে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জনাব লিয়াকত আলী। ডক্টর আহমেদুল কবির, আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, যখন খুব দ্রুত গতিতে এই নতুন ঢেউয়ে করোনা ভাইরাস ছড়াচ্ছে, তখন পরীক্ষা ব্যবস্থাটাও আর একটু সহজ করা উচিত কিনা, যে মানুষ যত সহজে পরীক্ষা করতে পারে তার রোগটা হয়েছে কিনা। জাতীয় পরামর্শক কমিটি কিন্তু এই পরীক্ষা করবার জন্য সরকারের কাছ থেকে আবেদন জানিয়েছিল, এটা ফ্রি করা যায় কিনা, বিনামূল্যে। এটা আসলে করা হয়নি, এটা করলে ভালো হতো কিনা আসলে। দেখুন, এখন যেটি করছে গভর্নমেন্ট, খুব নামমাত্র মূল্যে এই পরীক্ষাটি করছে। গভর্নমেন্ট কি পরিমাণ ভর্তুকি দিয়েছে সেই হিসাবটি আপনি অবাক হয়ে যাবেন। যেখানে প্রাইভেট সেক্টরে 3,000-2,500 টাকা নিচ্ছে একটা নামমাত্র কস্টে গভর্নমেন্ট এটি করছে, এবং এরকম নির্দেশনা দেয়া আছে যারা সক্ষম না তাদেরকে ফ্রি করতেও কিন্তু নির্দেশনা দেয়া রয়েছে। সুতরাং পরীক্ষা করার ক্ষেত্রে কোন রকম যে বার আছে যে করতে পারবে না সেটা না, এটা কিন্তু অপরিসীম লিবার্টি দেয়া আছে। যদি পুয়ার পেশেন্ট হয়, যিনি পে করতে পারবেন না, নামমাত্র মূল্যটাও দিতে পারবেন না, তাকেও কিন্তু ফ্রি করবার নির্দেশনা দেয়া আছে। আর আমি একটা জিনিস যেটা বলতে চাই, যে এখন আমাদের অনেকের মধ্যেই ধারণা যে ভ্যাকসিনেটেড হলে উনি আক্রান্ত হবেন না। একেবারে অ্যাবসলিউটলি রং মানে মেসেজ। আমরা দেখছি বুস্টার ডোজ নেয়ার পরেও কিন্তু আক্রান্ত হচ্ছে। সিভিয়ারিটিটা কমাচ্ছে, ভ্যাকসিনটা সিভিয়ারিটি কমাচ্ছে। ডক্টর আহমেদুল কবির, আমি একটা বিষয় বলছিলাম, আপনি যেহেতু বলছেন যে কি করে আসলে টেস্ট বাড়ানো যায়, সেক্ষেত্রে কি অ্যান্টিজেন টেস্ট কি আর একটু প্রসারিত করা যায় কিনা? অ্যান্টিজেন টেস্ট যথেষ্ট প্রসারিত করা হয়েছে। আমাদের সমস্ত ডিভিশনগুলিতে অ্যান্টিজেন টেস্ট দেয়া আছে, সীমান্তে অ্যান্টিজেন টেস্ট দেয়া আছে। আমরা 10 লক্ষ অ্যান্টিজেন দিয়েছি এই কয়েকদিনের মধ্যে সমস্ত জায়গায় করবার জন্য, এবং অ্যান্টিজেন টেস্টও হচ্ছে।
তো আমি যেই জায়গাটা বলেছিলাম জি, আপনাকে, যা আপনি ভ্যাকসিনেটেড হন আর নন ভ্যাকসিনেটেড হন, মাস্ক পরাটা ম্যান্ডেটরি। অবশ্যই, কারণ অবশ্যই। আপনি বুস্টার ডোজ নিলে পরে হয়তো আপনি নিজে সেফ হয়ে যাবেন, বাট ইউ আর নট শিওর দ্যাট ইউ উইল নট বি ইনফেক্টেড। আমরা এখন যে পেশেন্ট দেখছি প্রত্যেকেই সেকেন্ড ডোজ নিয়ে, বুস্টার ডোজ নিয়ে কিন্তু কোভিড পজিটিভ, বাট জি, দে আর নট সিমটোম্যাটিক। অবশ্যই। তাহলে পরে যেটা হচ্ছে, তারা আসিমটোমেটিক এই ভাইরাসটা বহন করে তারা কিন্তু আরো বিভিন্ন জায়গায় রোগ ছড়িয়ে দিচ্ছে। হুম, সুতরাং হুম। এই এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা যাতে না হয়, আমি বুস্টার ডোজ দিয়েছি আমার মাস্ক পরতে হবে না, দিস ইজ নট ট্রু। অনেক সো ধন্যবাদ ডাক্তার আহমেদুল কবির, ডাক্তার লিয়াকত আলী, আপনাদেরকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা ফিরে আসবো। এডিটর স্পিকে নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। এডিটর স্পিকে স্বাগত আরেকবার। আমাদের সাথে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির এবং চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষাবিদ ডাক্তার লিয়াকত আলী। ডাক্তার লিয়াকত আলী, আপনার কাছে আমি এবারের প্রশ্ন নিয়ে যেতে চাচ্ছি। আপনি বলছিলেন দক্ষিণ আফ্রিকা যখন অমিক্রন দেখা দিল, এরপরে হঠাৎ করে বেড়ে আবার এরপরে কমে গেল, এবং ইউরোপ আমেরিকাতে আবার একটু চিত্রটা ভিন্ন, অর্থাৎ এক এক অঞ্চলে এক একভাবে কাজ করছে। বাংলাদেশ বা এই অঞ্চলে যদি চিন্তা করা যায়, তাহলে কি আরেকটু এর গতি প্রকৃতি বোঝবার জন্য দেশীয় গবেষণা প্রয়োজন নিশ্চয়ই, সেই দিকটা কি জোর দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, অত্যন্ত ন্যায্য কথা বলেছেন। আমরা পশ্চিমবঙ্গের সংক্রমণ থেকে কিছু ধারণা ইতিমধ্যে পাওয়া শুরু হয়েছে, আরও কিছুদিন গেলে স্পষ্ট পাবো, কারণ ওখানে আগে আগে ঘটছে। তবে এই দেশেও যেটি আপনি টেস্টের কথা বলছিলেন, আসলে সনাতন টেস্ট দিয়ে এই ওমিক্রন মোকাবেলা করা আগের কৌশল দিয়ে সম্ভব না, কারণ এখানে আসলে এত সংখ্যা হবে এবং এখানে উপসর্গহীন রোগীর সংখ্যা শতকরা 50-এরও বেশি। এই উপসর্গহীন রোগীগুলোকে টেস্ট করা আসলে ধরা যায় না অনেক সময়। হ্যাঁ, সুতরাং যাদের মৃদু উপসর্গ রয়েছে তারাও অনেকে টেস্ট করানো যায় না। কাজেই টেস্ট এখানে করতে হবে, যেগুলো করা হচ্ছে, যে সামর্থ্য রয়েছে আমাদের করা হবে, ঠিক আছে। কিন্তু আসলে যাদের উপসর্গ রয়েছে তাদেরই কোয়ারেন্টাইন করা বা বাসায় তাদেরকে বা অফিস থেকে তাদেরকে বাসায় রাখার ব্যবস্থা করা ইত্যাদি কাজগুলো করে যেতে হবে। কিন্তু টেস্ট থেকে সবচেয়ে বড় যেটা দরকার, কারণ আমাদের যে সনাতন আরটিপিসিআর টেস্ট, এটাতে কিন্তু ওমিক্রন আলাদা ধরা পড়বে না। এটা একটা পার্টিকুলার কিট আছে যেখানে এসজিন ড্রপ আউট বলে, সেটা দিয়ে কিছু ধারণা করা যায়। কিন্তু সিকোয়েন্সিংয়ের ক্ষমতা স্বাস্থ্য বিভাগের একার নেই। সেটি আমাদের যদি সমন্বিত করি আমরা, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিসিএসআইআর, কিংবা আমরা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটিগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ে একসঙ্গে সমন্বয় করলে ক্যাপাসিটি রয়েছে। আমাদের উচিত হবে এখন এই মলিকুলার টেস্টিংগুলো যথাসম্ভব ত্বরান্বিত করা এবং তার ভিত্তিতে যে কি কি কোথায় কোথায় কি ধরনের মানে যেটাকে বলা হয় জেনোটাইপ করে সিকোয়েন্সিং করে আমরা যদি ধারণা করতে পারি যে কি স্ট্রেনটা আমাদের এখানে ছড়াচ্ছে এবং সেগুলোর সঙ্গে কিভাবে ক্লিনিক্যাল সম্পর্কগুলো কি, এর থেকেই কিন্তু আমরা ধারণা করতে পারবো প্রতিরোধ ক্ষমতা কেমন হচ্ছে, আমাদের ভ্যাকসিনের কার্যকারিতা কেমন হবে, কিভাবে বুস্টার ডোজ কাজ করবে, সামনের দিনগুলোতে কি কৌশল নেব। এবং সত্যি বলতে কি, এই যেটা 11 দফা, এটা নীতিগতভাবে সঠিক আছে, সারা দেশের জন্য হয়তো একটা নীতি থাকবে, কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু অঞ্চল ভেদে, জায়গা ভেদে, স্থানীয় ভেদে এই গুচ্ছ কৌশলগুলো অবলম্বন করতে হবে। এন্ডেমিক ডিজিজ মোকাবেলা করার জন্য কিন্তু প্রস্তুতি এখন থেকে নিতে হবে, যে আমাদের দেশেও কিন্তু সব অঞ্চলে সমান বিধিনিষেধ, সমান নীতিমালা প্রযোজ্য হবে না। ধন্যবাদ ডাক্তার লিয়াকত আলী, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আহমেদুল কবির, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আমরা বলছি সরকারও বলছে 11 দফা নির্দেশনা দিয়ে করোনার নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, এটা যথেষ্ট কিনা, আসলে এর বাইরেও আরো বাড়তি কিছু করতে হবে কিনা? বলা হচ্ছে যে আসলে হয়তো লকডাউন করার সমাধান নয়, কিন্তু আরো রেস্ট্রিকশন আসলে করা উচিত কিনা, আপনার কি মনে হয়? দেখুন, আমি যেটি বলতে চাই, যে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে সেগুলো কি প্রপারলি বাস্তবায়িত হচ্ছে কিনা, তারপর না নতুন নির্দেশনা বা আরো কঠোর ব্যবস্থা করার কথা বলা হবে। সহজীকরণ করতে গেলে ইউনিভার্সাল মাস্ক করা, যেটি শ্রীলঙ্কায় 99% লোক মাস্ক ব্যবহার করে, তাদেরকে এত তাড়াও দিতে হয় না, তাদেরকে মোবাইল কোডও ব্যবহার করতে হয় না, এত কিছু করতে হয় না। তা আমরা এই জায়গাটায় এতবার করে বলছি, সমস্ত জায়গায় সরকারকে বলা হচ্ছে, তা আপনি আরো কঠিন কি ইম্পোজ করতে চান? এই নরমাল যেগুলো দেওয়া হয়েছে, যে সব জায়গায় মাস্ক করা, নো ভ্যাকসিন নো সার্ভিস, তারপর রেস্টুরেন্ট গুলিতে অর্ধেক করা, কিন্তু এগুলো 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 যে মানা হচ্ছে সেটা নিশ্চিত করা মুশকিল। রেস্তোরাঁয় যখন কেউ খেতে যাবেন, তিনি কার্ড দেখালেন কিনা, বা এটা কে নিশ্চিত করবে, এনশিওর করবে কে? এই তো তো মুশকিল। না, এগুলো এখন থেকে শুরু হয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি যে অনেক লোকই এখন ভ্যাকসিন কার্ড ডাউনলোড করছেন, রেস্টুরেন্ট গুলো একটু তারা নড়ে চড়ে বসছে। তো যখন এটি আমরা সবাই করব, তখন দেখেন
যে ভ্যাকসিন নেয়ার পিছনে যাদের অনীহা আছে, যখন দেখবে যে তারা ভ্যাকসিন না নিলে সার্ভিসটা পাচ্ছে না, জি তখন কিন্তু তারা এটা বাধ্য হবে। আমাদের বাধ্য না করলে তো আমরা কথা শুনতে চাই না। জি মাস্ক পরাটাও যেমন ধরেন আমি বলি যে আমরা এরকম চিন্তা করি যে আমি আক্রান্ত না হলেই হয়, সারা বিশ্ব আক্রান্ত হোক। রিভার্সাল থিং জি হওয়া উচিত ছিল। ধন্যবাদ ডক্টর লিয়াকত আলী। খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি মনে করছেন এই 11 দফা বাস্তবায়ন হলে, যদি সত্যি বাস্তবায়ন হয়, তাহলে এই অমিক্রন বা করোনা ভাইরাস এখন আপাতত মোকাবেলা করা সম্ভব? খুবই সংক্ষেপে। হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তবায়ন হলে তো সম্ভব, কিন্তু বাস্তবায়নের জন্য যেটা আরো দরকার সেটা হলো যে সরকার যে কমিটিগুলো করেছিলেন স্থানীয় পর্যায়ে, গ্রামে, মহল্লায়, পাড়া, ইউনিয়নে, থানায়, সেই কমিটিগুলোকে, যেখানে নীতি নির্ধারক, যেখানে জনপ্রতিনিধি, যেখানে প্রশাসক, যেখানে সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, মিডিয়া কর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ, সবাইকে নিয়ে এই কমিটিগুলো সক্রিয় করে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। অনেক শুধু ধন্যবাদ, অনেক প্রশাসনিক ধন্যবাদ নির্দেশে ডাক্তার লিয়াকত আলী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব আহমেদুল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই টোর স্পিকে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। এই টোর স্পিকে স্বাগত আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। শুক্রবার থেকে মধ্যরাত থেকে শেষ হবে প্রচার। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনের সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি বলে দাবি স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের। আর নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি বলছেন ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। এসব নিয়ে কথা বলতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। ডক্টর আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যখন এই ভোট নিয়ে কথা হচ্ছে, ভালোভাবে ভোট হবে কিনা, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, সুষ্ঠু ভোট গ্রহণের ক্ষেত্রে বাধা কোথায়, কি কি কারণে সুষ্ঠু ভোট গ্রহণ হয় না? ডক্টর আলিম, আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, সুষ্ঠু ভোট গ্রহণের পথে বাধা কোথায়, বা কি কি কারণে সুষ্ঠু ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসবো আবারও। এই স্পিকে স্বাগত আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার। আর এই সামনে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। ডক্টর আলিম, আপনাকে বিষয়ে জানতে চাচ্ছি যে সাধারণত এই ধরনের নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের ক্ষেত্রে কি ধরনের বাধা হয়ে থাকে? ধন্যবাদ। আমরা যদি সাম্প্রতিক সময়ের যে নির্বাচনগুলো দেখি, মানে আপনি যদি দেখেন খেয়াল করে, যেহেতু নারায়ণগঞ্জ ইলেকশনটা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে, তা আমাদের দেশে সাম্প্রতিক সময়ে যে সমস্ত নির্বাচন হয়েছে বিশেষ করে ইভিএম এর মাধ্যমে, সেখানে যেটা হয় যে একজনের ভোট অনেক সময় খুব লিমিটেড ক্ষেত্রে আরেকজন দিয়ে দেয়। একজন ভোটারকে আইডেন্টিফাই করার পরে সে যখন গোপন কক্ষে যায়, অর্থাৎ মার্কিং প্লেস যেখানে গিয়ে সে ভোটটা দেয়, সেই ভোট কক্ষে ঢোকার আগে আরেকজন সে ভোটটা দিয়ে দেয়। এটা একটা সমস্যা আমাদের। বাট নারায়ণগঞ্জের পরিবেশ সম্পর্কে আমি যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, আমি নিজে সেখানে একদিনের একটা ভিজিটও গিয়েছিলাম, জি, অনেক লোকের সঙ্গে আমার কথা হয়েছে। এই সাম্প্রতিক সময়ের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তার চেয়ে নারায়ণগঞ্জের পরিবেশ অনেক অনেক ভালো। এখানে কোন রকম হয়রানি আমার চোখে পড়ে নাই, একটা পোস্টারও ছিঁড়ে ফেলা হয় নাই। সব দলের প্রার্থী যার যার মতো করে বিনা বাধায় তাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে গেছেন। কোন রকম হুমকি, কোন রকম থ্রেট এরকম অ্যাটলিস্ট 12-13 তারিখ পর্যন্ত ছিল না। আজকের অবস্থা আমি জানি না, যদিও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে শুরু থেকেই অভিযোগ বা কাউন্টার অভিযোগ দুটো করে আসছেন, বাট আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি প্রচারণার অংশ। ঠিক ওই অর্থে অ্যাটাক করা যেটাকে বলে। ডক্টর আলিম, আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ হচ্ছে, যেটা নিয়ে অনেক দিন থেকে একটা বিতর্ক বলা হচ্ছে এখানে খুব সহজেই ট্যাম্পারিং বা করা যেতে পারে, এবং এটা যাতে এটা ভোট গ্রহণকে বা ভোটকে যদি ট্যাম্পারিং করা না যেতে পারা যায়, তার জন্য একটা পদ্ধতির কথা বলা হচ্ছিল, যে হচ্ছে পেপার অডিট ট্রেইল, অর্থাৎ যে কেউ পরে চ্যালেঞ্জ করলে একটি প্রিন্ট আউট ভার্সন পাওয়া যাবে। সেইটা নির্বাচন কমিশন বোধহয় এখনো এটা করেনি, সংযুক্ত করেনি। এটা কি আমাদের বাধা? আমাদের যে মেশিনটা, হ্যাঁ, এটা খুবই অত্যাধুনিক একটা মেশিন। জি, এই ধরনের অটোমেটেড মেশিন সারা দুনিয়াতে আরেকটা দেশে আছে,
সেটা হচ্ছে ভেনেজুয়েলা। আর পৃথিবীতে কোনো দেশেই বাংলাদেশের মতো এরকম অটোমেটেড ভোটিং মেশিন নাই। অর্থাৎ এই মেশিনটার মধ্যে আপনার ভোটার আইডেন্টিফিকেশন শুরু করে জি। কাউন্টিং সমস্ত কিছু এক মেশিনে করা সম্ভব। তো এখন যেটা যেটা লজিক অন্য মানুষের, যে এই যে ভিভিপ্যাট আপনি যেটাকে বললেন, সংক্ষেপিত আমরা এটাকে ভিভিপ্যাট বলি, এটা এই মেশিনে করতে গেলে বোধহয় একটু ঝামেলা হবে, কিন্তু তারপরে আমি যতটুকু জানি, মেশিনটা যতটুকু দেখেছি, এখান থেকে প্রিন্ট আউট বের করা সম্ভব। আপনি যে প্রতীকে ভোট দিয়েছেন জি। সেটা বের করা সম্ভব, এবং এটার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আপনি মেশিনে বারবার রিকাউন্ট করতে পারবেন, এতে একাধিকবার রিকাউন্ট করতে পারবেন। জি। একটা মেশিনে যখন রিকাউন্টের এই যে ধারাটা থাকে, এই প্রভিশনটা থাকে, তখন কিন্তু সেটা নিয়ে খুব বেশি প্রশ্ন। কিন্তু যেহেতু সবাই বলছে যে একটি ভেরিফাইড অডিট ট্রেল থাকা উচিত, প্রিন্ট আউট যদি পাওয়া যেতে পারে, সেটা করলে অসুবিধা কোথায়? এটা থাকলে ভালো, এটা থাকলে ভালো এই অর্থেই যে আপনি যেহেতু ইলেকশনটা ইজ ম্যাটার অফ ট্রাস্ট, অবশ্যই। আমি আমার ভোটটা কোথায় দিচ্ছি, আমি জি। কোন প্রতীকে দিচ্ছি, আমাকে সেটা জানতে হবে, আমাকে সেটা বুঝতে হবে। কাজেই যদি আমাকে একটা প্রিন্ট আউট দিয়ে দেওয়া হয়, তখন আমি নিশ্চিত হতে পারছি যে আমি কোন প্রতীকে ভোট দিচ্ছি, আমি এক্স অবশ্যই। প্রতীকে ভোট দিচ্ছি নাকি ওয়াই প্রতীকে ভোট দিচ্ছি। এটা করতে পারলে আরো এবং transparent। এই ব্যবস্থা করলে নির্বাচন কমিশনও তার আস্থা অর্জন করতে পারবে বলেই আমার ধারণা। নিশ্চয়ই নির্বাচন কমিশন এটা ভেবে দেখতেই পারে। ডক্টর আলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি অন্য বিষয়ে। গীতিকার ও সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তার অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে মামলা থেকে অব্যাহতি চেয়ে আসিফের করা আবেদন খারিজ করে দেয় আদালত। এই মামলায় বর্তমানে জামিনে রয়েছেন আসিফ আকবর। 2018 সালের আসিফের নামে মামলাটি করেন শফিক। মামলার এজাহারে বলা হয়, আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সঙ্গীতকর্ম সহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের 617টি গান বিক্রি করে দিয়েছেন। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন গায়ক আসিফ আকবর। জনাব আকবর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব আকবর, আপনি স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, মেধাস্বত্ব নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে অন্যদের গান বা কর্ম আপনি বিক্রি করে দিয়েছেন। আমি এই মামলার বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই না, যেহেতু এটি আদালতে আছে। আমরা যে বিষয় নিয়ে আপনার কথা বলতে চাই, মেধাস্বত্বের কথা বলছি। এই মেধাস্বত্ব নিশ্চিত করবার আসলে উপায় কি? আমি যদি শিল্পীদের কথা বলি, একজন আপনি যদি গানের শিল্পী, একজন সঙ্গীত তৈরি হয়, একজন গান লিখেন, একজন সুর করেন, একজন গান করেন, গায়ক বা গায়িকা। এই মেধাস্বত্ব বা তাদের রয়্যালটি নিশ্চিত করার উপায় কি হতে পারে এই আধুনিক যুগে? আপনাকে ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ধন্যবাদ। আমি প্রথমেই মেধাস্বত্বের কথা বলতে চাই, যেটা এটি বিক্রিযোগ্য নয়। এবং বাংলাদেশে যে আইন আছে, বাংলাদেশের আইন দুই প্রকার। একটা হচ্ছে অডিও সার্কিটে যারা কাজ করে, যারা অডিও ক্যাসেট, সিডি লেভেলস কাজ করে, তাদের জন্য একটা আইন। আর যারা ফিল্মে গান গায় তাদের জন্য একটা আইন। এটা পৃথিবীতে মানে বাংলাদেশ একমাত্র দেশ যে অদ্ভুত দুটো আইন একসাথে কাজ করছে। আর যে মেধাস্বত্ব নিয়ে আপনি যে আলোচনাটা তুলেছিলেন বাট করতে চাচ্ছেন, সেটা আমি একটু করতে চাই। যে মামলাটা হয়েছে আমার নামে এবং কেন হয়েছে, যে 7টা কত গান যেন বললো, তো এগুলোর ব্যাপারটা হচ্ছে কি, এগুলো সবকিছুর একটা পরিষ্কার হিসাব নিকাশ থাকে। আপনি যদি মেধাস্বত্ব কোথাও অ্যাপ্লাই করেন, মানে আপনার গান যদি কোথাও তুলে দেন, লাইক গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক কিংবা যে কোনো টেলকো বা অ্যাপে, সেখানে কিন্তু একটা স্পেসিফিক এগ্রিমেন্ট থাকে, স্পেসিফিক আপনার ইনভয়েস ভাউচার থাকে, যে টাকাটা কত লেনদেন হয়। তো এরা হয়েছে কি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, তাদের একটু সরকারের সাথে সখ্যতা আছে, তারা জাস্ট আমাকে হয়রানি করার জন্য মামলাটা দিয়েছে এবং সেটার সাথে সংযুক্ত করেছে 57 মামলা। আমার মামলার যখন চার্জশিটটা হয়, তখন অলরেডি 57 মামলা বিলুপ্ত পার্লামেন্টে। আচ্ছা। তো এগুলো সবকিছু মিলে আসলে ব্যাপারটা, আমার আইনজীবী আমাকে কথা বেশি বলতে নিষেধ করেছেন, কারণ কথা বলার জন্য আসলে আমার মুশকিল। আমি একটু সজাগ ছিল। আর মেধাস্বত্বের যে ব্যাপারটা, বাংলাদেশ কপিরাইট যেটা আছে, বাংলাদেশ কপিরাইট যে অফিসটা আছে, রেজিস্টার অফিস, সে অফিসে একটা জগদ্দল পাথরের মতো, তার জাস্ট কোনো সমাধান কোনো কিছুতে করছে না। এখন আপনি যদি না জানেন গীতিকার কত ভাগ পাবে, সুরকার কত ভাগ পাবে, শিল্পী কত ভাগ পাবে, কোম্পানি কত ভাগ পাবে, প্রত্যেকটা পার্টিসিপেন্ট। এখন যদি প্রত্যেকটা পার্টিসিপেন্টের শেয়ারগুলি আলাদা না করে গভর্নমেন্ট কোনো আইনের মাধ্যমে, এবং সেটা কার্যকরী হয়েছে, আইনটা হয়েছে 2005 সালের পরে, অর্থাৎ তারও আগে, আমাদের 35 বছর আগে আমাদের কিন্তু গান বাজনা হয়েছে। সুতরাং এই আইনগুলো করার সময় বাংলাদেশ কপিরাইট রেজিস্ট্রি হবে, তাদের কোনো স্পেসিফিক কোনো আইন নেই। যে আইনটা বর্তমানে করেছে সেটা আমারই প্রস্তাব করা, তাও এখানে ভুল আছে। এখানে যদি একজন গায়িকে গান গায়,
বা গায়ক ডুয়েট গান হয়, সেটার ক্ষেত্রে সত্য কোনো ভাগাভাগি হয়নি। তো কপিরাইট সোসাইটি যেটা করছে, কপিরাইট অফিস যেটা করছে, বাংলাদেশ শিল্পীদের যারা নতুন শিল্পীরা বিভিন্ন শোতে, রিয়েলিটি শো থেকে আসছে, বা ট্যালেন্টেড সিঙ্গাররা যারা বিভিন্ন টিভি শোতে, রিয়েলিটি শোতে গান গায়, জি তারা যেন গান না গাইতে পারে সেই রাস্তা অবরুদ্ধ করা হচ্ছে, অর্থাৎ পুরোনো গানগুলি যেন গাইতে না পারে এই জন্য আইন করা হচ্ছে। আমার কথা হচ্ছে এভাবে তো গান মরে যাবে। তো আইনটা এমন ভাবে করা হোক, যেমন আমাদের রিয়েলিটি শো হতো আগে, আমাদের পুরনো সিঙ্গার সৈয়দ মাহমুদুল নবী বা আমাদের যারা আছে বড় বড় শিল্পী, তাদের যে গানগুলি টেলিভিশন রেডিওতে এখনো চলে, সেগুলো কিন্তু কোনো রয়্যালিটি আর তারা পান না। তো কপিরাইটের ব্যাপারটা যেটা দাঁড়ায়, মেধাস্বত্ব কখনো বিক্রি করা যায় না। যারা মামলাটা করেছে এবং যারা মামলা নিয়েছে, জি সেটা মেধাস্বত্বের এগেইনস্টে আমার যে বক্তব্য। আসিফ আকবর, আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু একটা সময় ছিল, আমি বলি এলপি রেকর্ড ছিল, আপনার ক্যাসেট হলো, সিডি হলো, এখন তো আসলে নতুন যুগ, ডিজিটাল ভার্সনে সব গান সঙ্গীত পাওয়া যাচ্ছে। তাহলে কিভাবে নিশ্চিত করবেন যে একজন শিল্পী তার যে এটা সৃজনশীল কাজ সেটা রক্ষা করবেন কিভাবে? সেই বিষয়ে যুগোপযোগী আইনও নিশ্চয়ই করা দরকার। সেটা একটা বড় দিক ছিল যে বলা হয়েছে যখনই এই জাতীয় কোনো গান বা কেউ কোনো সৃজনশীল কর্ম করছেন, সেটা একটা প্যাটার্ন রাইট নেওয়ার কথা বলছিলাম। এই প্যাটার্ন রাইট নেওয়াটা কি অনেক কষ্টের? রাইটটা নেওয়া মুশকিল না। রাইটটা মনে করেন আমাদের কপিরাইট রেজিস্ট্রি অফিস। জি এখন আমি যদি কপিরাইটের জন্য অ্যাপ্লিকেশন করি, আমি আসিফ আকবর, আর দেখা গেছে আমার কপিরাইটের অ্যাপ্লিকেশনটা তারা গ্রহণ করতে করতে রায় দিতে দিতে লাগাচ্ছে 1 বছর 14 মাস। আমি যদি 10টা গান করতে দিই, তো এখন আমার গানের সংখ্যা হচ্ছে 2700। আপনি একবার পূরণ করেন যে আমি 10টা গানের জন্য 1 বছর টাইম লাগে, তাহলে 2700 গান রেজিস্টার করার জন্য, কপিরাইট করার জন্য আমার লাগবে 104 বছর। আমি একটা ক্যালকুলেটর হিসাব করেছি। তো এই অদ্ভুত এক ইটের পিঠে চলছে, উটের পিঠে চলছে আমাদের এই কপিরাইট অফিস। তারা শুধু সংঘাত তৈরি করছে। হ্যাঁ এখন এখান থেকে স্পেসিফিক করা উচিত। আমি আগে বলছি রেশিও শেয়ারিংটা, তার মধ্যে ইনফ্যাক্ট গীতিকার সুরকার তো বাংলাদেশে প্রিভিলেজড বাই হিট সিঙ্গার, যারা পপুলার সিঙ্গার হয়, সাধারণত গায়ক গায়িকারাই তাদেরকে প্রমোট করেন। তারপর আমি সেখানে যাব না। প্রত্যেকটা সৃষ্টিশীলতার একটা ভ্যালু আছে, নিশ্চয়ই। মূল্যায়ন থাকা উচিত, এবং আমরা সেটা স্বীকারও করি এবং মানি। আর সমস্যা হচ্ছে এই সত্যটার ভাগাভাগিটা কিভাবে করবে, না এবং এই সত্যগুলি কোন আইনে। কপিরাইট সোসাইটি, এই যে আজকে মনে করেন আমার গান কেউ টেলিভিশনে গাইছে, হ্যাঁ, জি। এটা তো টেলিভিশনের দায় কোথায়, টিভি কর্তৃপক্ষের দায় কোথায়, কিংবা টিভি কর্তৃপক্ষকে যারা অন্যান্য পুরনো কন্টেন্টের মালিক, তারা যে আবার টিভি কর্তৃপক্ষকে দোষ দিবে, সেই দোষটাও কিন্তু তারা দিতে পারে না। কারণ আমাদের বাংলা গানের সংখ্যা সীমিত, আমাদের টিভি রিয়েলিটি শো বা নতুন প্রোগ্রামে আমাদের বাচ্চারা এগুলো গাইবে। কিন্তু এমন কপিরাইট সোসাইটি রেজিস্ট্রি অফিস এমন কিছু কাজ করছে যেখানে আসলে শুধু সংঘাত বাড়ছে, কোনো সমাধান হওয়ার কোনো আশঙ্কা, সম্ভাবনাই নাই। আসিফ আকবর, আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বেশ কিছুদিন আগে থেকেই করা হয়েছে যে একটা সাপোর্ট সেন্টার, লিগ্যাল সাপোর্ট সেন্টার করা হয়েছিল কপিরাইট অফিসের পক্ষ থেকে। অর্থাৎ কারো যদি কোনো অভিযোগ থাকে, কোনো ব্যক্তি যদি অভিযোগ করেন তার গান চুরি করা হয়েছে বা তার গান বিনা পারমিশনে অন্য কোথাও ব্যবহার করা হয়েছে, এটার অভিযোগ জানানোর পদ্ধতি ছিল। সেটা কি আসলে কাজ করে? শিল্পীরা কি সেখানে যোগাযোগ করেন? বললাম তো, ওনাদের মতামত শিল্পী হতে হবে। ওই কপিরাইট রেজিস্ট্রার অফিসের পছন্দের শিল্পী হলে আপনার কপিরাইটের সার্টিফিকেটটা পেয়ে যাবেন 10 দিনে। একটা ফেসবুকে আসবে, কপিরাইট রেজিস্ট্রেশন ছবি একটা আসবে, ও ছবিতে উনি ওই গায়িকা কপিরাইটটা পেয়েছে। আবার আমার ক্ষেত্রে সেটা হয়েছে 1 বছর। আচ্ছা, এখন আমরা কপিরাইটে, তারা একটা সিন্ডিকেট কাজ করে, তারা নিজের একটা ল ফার্ম করে ফেলেছে, এটার সাথে কপিরাইট অফিসে অফিসিয়াল সংযুক্ত। এখন আমি যদি আমার রাইটের ব্যাপারে বছরকে বছর ওয়েট করতে হয়, আর যারা একটু সরকারের লেজে বৃত্তি করে কিংবা সরকারের সাথে সংযুক্ত একটু সুবিধা পায়, তাদের কাছে তাড়াতাড়ি হয়ে যায়। আইন থাকে না এটা। ধন্যবাদ। আমি ছোট্ট, আমার সময় খুবই কম, আমি আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এখন যে ডিস্ট্রিবিউশনের কথা বলো, একসময় কোম্পানির মাধ্যমে বিভিন্নভাবে ক্যাসেটের ডিস্ট্রিবিউশন হতো, এখন তো আসলে ডিজিটাল যুগ। এখন স্পটিফাইয়ের মতো ভালো একটা প্ল্যাটফর্ম থাকতে পারে কিনা বাংলাদেশে, যেখানে শিল্পীরা তাদের গান ডিস্ট্রিবিউশন করলেন এখানে, এবং সেইভাবে তাদের রয়্যালটি নির্ধারিত হতে পারে না? দেখুন ভাই, এটা হবে না। কারণ বাংলাদেশে মামলা হামলার যন্ত্রণায় আমাদের যারা প্রযোজক আছেন, প্রডিউসার, তারা এখন এককালীন গান কিনে নিচ্ছে 60 বছরের জন্য। অর্থাৎ আপনি যদি গান সুরকার, গীতিকার এবং শিল্পী, এই সমস্ত রেশারেশির কারণে, কপিরাইট অফিসের ভুলের কারণে আমাদের গীতিকার, সুরকার, শিল্পী যারা আছেন তাদের কাছে কোম্পানি আর বিশ্বাস করে না। অর্থাৎ এককালীন টাকা দিয়ে তারা পুরো গানটা কিনে নিচ্ছে। যে কপিরাইটটা মানুষের, শিল্পীদের ভবিষ্যতে কাজে লাগবে, আইনটা, মেধাস্বত্ব আইনটা কাজে লাগবে, সেটা কিন্তু এখন টোটালি ভ্যানিশ। অর্থাৎ শিল্পীদের কোনো অধিকার এখন আর নাই। যারা টাকা, নগদ টাকা দিয়ে পুরো গান বেচে দিবে, নাহলে গান গাওয়ার সুযোগ বাংলাদেশে নাই। অনেক অনেক ধন্যবাদ আসিফ আকবর, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।